বুঝলে অজিত, কালকে রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমার এক পুরনো শত্রু আমাকে খুন করতে এসেছে, তাও আবার তোমার রূপ ধরে। আমি ওই স্বপ্ন দেখে সত্যি ভীষণই ভড়কেই গিয়েছিলাম, কারণ তার মধ্যে আর তোমার মধ্যে হুবহু মিল আছে, কোনোভাবেই চেনার উপায় ছিল না। আমার ঘুমন্ত দেহটার দিকে সে ঝুঁকে পড়েছে, আর তার হাতে রক্ত ঝরা ধারালো ছুরি। ওই ছুরি দিয়ে সে আমাকে নিধন করলো। সেই সময় তার মুখের মধ্যে যে ক্রূরতা প্রকাশ পেয়েছিল, সেটা এক নিমেষে আমাকে হত্যা করার পর পাল্টে গিয়ে নেমে এলো এক পরিতৃপ্তির হাসিতে। ব্যোমকেশের এই অদ্ভুত কথা শুনে আমি স্পষ্টতই একটু অসন্তুষ্ট হলাম। তাই তাকে ধমকে দিয়ে বললাম, দূর, তোমার যত আজে বাজে কথা। তুমি রেডিওটা একটু কম শোনো তো। তোমার ওই রাতে আবার ঘুমোতে যাওয়ার আগে খবর শোনার অভ্যেস আছে, আর এই সকাল থেকে কি অলক্ষণে কথাগুলো বলছো তুমি বলো তো? আমার তো এসব কিছুতেই মাথায় ঢুকছে না। ব্যোমকেশ হাসল, তারপর চায়ের পেয়ালার অবশিষ্ট অংশটা এক চুমুকে শেষ করে নিয়ে হো হো করে হেসে সেটা পাশের ছোট্ট টেবিলটার উপর রেখে একটা সিগারেট ধরালো। তারপর তৃপ্তিসূচক একটা শব্দ করে পায়ের উপর পা তুলে বলে উঠল, সে কথা নয় অজিত, রাতের দিকে একটা অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে ক্রাইম সংক্রান্ত অনেক সংবাদই পড়ে শোনায় আর কি। বিদেশের অনেক খবরই দৈনিক কালকেতুতে ছাপে না, কিংবা তাদের পক্ষে সেই সংবাদ জোগাড় করাও সম্ভব হয় না। তাই রেডিও অফিস থেকে এই নতুন উদ্যোগ নিয়েছে। ওটাই শুনি আর অনেক সূত্রই খুঁজে পাই, সেই জন্যেই আরও বেশি করে শুনি আর কি। আর সত্যি বলতে দোষটা আমারই, কেননা কালকে রাতে যিনি খবর পড়ছিলেন তিনি ছদ্মবেশী খুনি সম্বন্ধে একটা ঘটনা বলেছিলেন, ফলে ওটাই অবচেতনে এসে আমার স্বপ্নে ধরা দিয়েছিল। কথাটা একদম ঠিক। ব্যোমকেশেরই একটা নতুন বাতিক জ্বলেছে। সে খাওয়া দাওয়ার পর বৈঠকখানার ঘরে বসে ঘন্টার পর ঘন্টা রেডিও শুনে যায়। আবার কখনো কখনো সেটা এমনও হয় যে ব্যোমকেশ ঘুমিয়ে পড়ে আরামকে দাঁড়ায়, তখন বৌঠান নিজেই তাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। সম্প্রতি ব্যোমকেশ একটা হিরে চুরির কেস সম্পূর্ণ করেছে, আর তার থেকে যা টাকা সে পেয়েছে তাতে একটা গোটা সপ্তাহ যে আর কোনো প্রকার কেসই সে নেবে না তা আগেই জানিয়ে দিয়েছে। আর ওই টাকা থেকেই সে ধর্মতলার তার একটা চেনা দোকান থেকে প্রায় 1000 টাকা খসিয়ে ওই রেডিওটাও কিনে এনেছে। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ নির্বিকারভাবেই সংবাদপত্র উল্টে যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ এমন শান্ত পরিবেশ রইল না। পুটিরাম এসে চায়ের সরঞ্জাম গুটিয়ে নেওয়ার সাথে সাথেই বাইরে বেল বেজে উঠল। ব্যোমকেশ একবার অবজ্ঞার দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল, তারপর আমায় বলল, এই অজিত, যাও তো, কোনো মক্কেল এলে তাকে 1 সপ্তাহ পর আসার কথা বলবে, কেমন? এখন আমি কোনো কেসই হাতে নেব না। আমি বিনা বাক্য ব্যয় করে উঠে দরজাটা খুলে দিলাম, আর দরজা খুলে দিতেই দেখলাম যে বছর 35-এর এক যুবক দাঁড়িয়ে আছে অসহায় ভঙ্গিতে। পরনের পাঞ্জাবি আর প্যান্টটা অত্যাধিক মলিন, মাথার চুল রুক্ষ, আর সেই সাথেই চোখে মুখে কয়েকদিনের ক্লান্তির ছাপ স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে। আমাকে দেখেই ওই লোকটা বলে উঠল, ব্যোমকেশবাবু আছেন? আগে তার সাথে আমার বিশেষ দরকার ছিল। না, উনি তো এখন বিশেষ ব্যস্ত, দেখা করতে পারবেন না। আপনি পারলে 1 সপ্তাহ পরে আসুন, কথা হবে। আমার থেকে এই প্রত্যুত্তর পেয়ে ভেবেছিলাম তিনি হয়তো দমে যাবেন আর হতাশ হয়ে চলেও যাবেন, কিন্তু আমার কথায় তার মনের মধ্যে কোনো প্রভাব ফেলল না। উল্টে সে আবার বলল, আমার খুবই জরুরি দরকার। আমি এসেছি সেই সুদূর বর্ধমান থেকে। সেখানকার পঞ্চায়েত প্রধান শ্রী জনার্দন মিত্র আমাকে আপনার এখানে পাঠিয়েছেন। আমার কথাটা একবার ভেবে দেখুন, আমি এখানে আজকেই এসেছি। ব্যোমকেশ কান পেতে কথাগুলো শুনছিল। এইবারে সে ভেতর থেকে বলল, অজিত, ওনাকে ভিতরে আসতে বলো। আমি ওই ভদ্রলোককে ভেতরে আসার কথা বলতেই তার ক্লান্ত মুখে চোখে হাসির একটা ঝিলিক ফুটে উঠল। সে ভিতরে ঢুকেই ব্যোমকেশের কাছে দাঁড়িয়ে একটা চিঠি বের করল, আর ওই চিঠিটা ব্যোমকেশের হাতে দিয়ে বলল, এই নিন ব্যোমকেশবাবু, এইটা আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধান লিখে পাঠিয়েছেন। আপনি একটু যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি যথাসম্ভব আপনাকে সহযোগিতা করব। আর ফিজ নিয়ে কিছু ভাববেন না, সে সবের ব্যবস্থা আমি করে রেখেছি। ব্যোমকেশ তাকে ইশারায় সামনে বসতে বলল। তারপর আগ্রহ নিয়ে সেই লেখা চিঠিটা পড়তে শুরু করল।
তারপর আমাকে ওই চিঠিটা দিল। সেখানে উল্লেখযোগ্য কিছুই পড়ার মতো নেই, কিন্তু সারসংক্ষেপ এই যে ওনার পরিচিত শ্রী অমিত দাস তাকে একটু সাহায্য করতে হবে, এইটাই বেশ বলে দিয়েছেন। আমি নামটা শুনে আগেই টের পেয়েছিলাম। আসলে বর্ধমানে পঞ্চায়েত প্রধানের বাড়িতেই আজ থেকে মাস 6 আগেই আমাদের একটা কাজে যেতে হয়েছিল। তার মেয়ের একটা 10 ভরি সোনার হার খোয়া গিয়েছিল, আর সেইটা খুঁজে দিতে পারছিল না। ফলেই ব্যোমকেশের সাহায্য চেয়েছিলেন তিনি, আর আমাদের আসার কথা উনি বলেছিলেন। ব্যোমকেশ তার প্রখর বুদ্ধি দিয়ে ওই হার মাত্র দিন 2 মধ্যেই খুঁজে দিয়েছিল। তার সন্দেহভাজনের মধ্যে পড়েছিল সেই বাড়ির এক সদস্য। তাকে হাতে নাতে ধরে পুলিশে ধরিয়ে দিয়ে তারপর ওই হার জনার্দন বাবুকে ফিরিয়ে দেন। সেই থেকেই ব্যোমকেশের বেশ নামও পড়ে যায়। কিন্তু ব্যোমকেশের নিরীক্ষার অনুপযুক্ত ওই কেসটা পুলিশ নিজেই পারত, কিন্তু তিনি লোকলজ্জার ভয়ে থানায় আর জানাননি। যাই হোক, অমিতবাবু জোরহাত করে বসে রইল। তারপরে বলল, ব্যোমকেশবাবু, ওই দিন আপনি অনেক বুদ্ধিমত্তা দেখিয়ে এই কাজ করেছিলেন, কিন্তু আমার যে সমস্যার অন্ত নেই, তাই বাধ্য হয়ে আপনার কাছেই এসেছি। আমি একান্ত নিরুপায়। কেউ যদি জানতে পারেন যে আমি আপনার কাছে এসেছি, তাহলে আমার মৃতদেহ জলে ভাসিয়ে দেবে। তাই খুব গোপনে কাউকে কিছু না জানিয়েই আমি এসেছি। আপনাকে দোহাই জানাই, আপনি কাউকে কিচ্ছু বলবেন না। নেহাত পঞ্চায়েত প্রধানের কাছে আপনার সম্বন্ধে জেনেছি, তাই এসে পড়েছি। লোকটির কথা শুনে ব্যোমকেশ প্রথমেই মনে হলো কিছু কুল কিনারা পেল না। সে টেবিলের ওপরে পড়ে থাকা সিগারেটের প্যাকেটটা সামনে বাড়িয়ে দিল। ওই ভদ্রলোক ঘাড় নাড়লেন। তারপর ব্যোমকেশ নিজেই একটা সিগারেট ধরিয়ে বলল, কেন, আপনাকে কে এমন কথা বলেছে? আপনি এইখানে এলে কারই বা সমস্যা হবে? আর পুরো সমস্যাটা আমাকে সম্পূর্ণভাবে খুলে বলুন, নইলে আমি এর কোনো তলই খুঁজে পাবো না। লোকটা এইবার স্পষ্টতই উসখুস করছিল। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টি মেলে তার দিকে তাকিয়ে আছে উত্তরের প্রতীক্ষায়। ওই সময় লোকটি টেবিলে থাকা জলের গ্লাসটা ঠোঁটে ছুঁয়ে ঠক ঠক করে জল পান করল। তারপরে বলল, আগে আমার মনে হচ্ছে এই দুনিয়ায় আমার বেশি দিন আয়ু নেই। হয়তো আমাকে কেউ মেরে ফেলতে চায়। নেহাত আমার পরম আয়ুর জোরে আমি 2 বার বেঁচে গিয়েছি, কিন্তু এইভাবে আমার আর কতদিন এই অনিশ্চয়তায় জীবন কাটবে বলুন তো? মরতে যে আমার নিজের খুবই ভয় করে। আমার পর আমার সংসারের কি হবে? কথাটা শুনে ব্যোমকেশ এবার গভীর দৃষ্টি নিয়ে টেবিলের ওপর পড়ে থাকা দৈনিক কালকেতুর দিকে তাকিয়ে রইল। তারপরে বলল, কেন, আপনি যে খুন হবেন তার কি কোনো স্পষ্ট প্রমাণ পেয়েছেন? আচ্ছা, আমাকে একটু বলুন তো, কারা আপনাকে আর কিভাবে আর কোন উদ্দেশ্যেই বা খুন করতে চায়? ব্যোমকেশবাবু, আমার সেই উদ্দেশ্য হয়তো জানা নেই। সেটা সম্পূর্ণ আপনাকে নিজের বুদ্ধিমত্তা দিয়েই বের করতে হবে। আর আমার খুনের পেছনে কে আছে সেটাও আমার ঠিক জানা নেই। তবু ওই আন্দাজ করি মাঝে মধ্যে। তবে এইটা জানি যে কিভাবে আমাকে খুন করার চেষ্টা করা হচ্ছে, যে কারণে বর্ধমান থেকে শেষ ট্রেনে, যেটা কলকাতাগামী ট্রেন, ওটায় আমি চেপে চলে এসেছি। আর আমি সত্যি কথা বলছি, কালকে সারা রাত্রি আমি হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়েছি। সকাল থেকে শুধু চা খেয়ে পঞ্চায়েত প্রধানের লিখে দেওয়া এই ঠিকানা খুঁজতে খুঁজতে এইখানে এসে জুটেছি। এইবার আপনার অনুগ্রহের আশায় আমি পথ চেয়ে আছি ব্যোমকেশবাবু। কিন্তু আপনি এখনো আমাকে বললেন না যে কিভাবে আপনাকে খুন করার কৌশল হচ্ছে। ভদ্রলোক বেশ খানিকটা ভাবলেন। তারপর নিচের দিকে তাকিয়ে অতীতের কিছু মুহূর্ত মনে করার চেষ্টা করলেন। তারপর অন্যমনস্কভাবেই বলে উঠলেন, আমি বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে থাকি। গ্রামের নাম জয়তলা। সেখানেই আমার ছোট্ট ব্যবসা আছে। ব্যবসাটা যদিও আমার পৈতৃক আমলের, কিন্তু আমি আমার বাপের একমাত্র সন্তান। বাবা যেইভাবে নিজের দোকানটা সাজিয়ে গিয়েছেন, তাতে আমার একার আর কিছুই করার দরকার নেই। বাবা বৃদ্ধ হওয়ার পর থেকেই আমি ওই দোকানে বসে কাজকর্ম করতাম। আর শুধু তাই নয়, মাল সংগ্রহের জন্য আমি যেতাম দূরে দূরেও।
দোকানে কর্মচারীরা ছিল। বাবার আমল থেকেই কয়েকজন পুরনো কর্মী আছেন, কিন্তু আমি নিজেও বেশ কিছু কর্মী সদ্য দোকানে নিয়েছি। ইদানিং তাদের আচরণে আমি কিছু অসঙ্গতি দেখতে পারছি। আমাকে ওই কর্মীরা সহ্য করতে পারে না। একদিন তো আমার সাথে এক কর্মীর বেশ বচসা হয়ে গিয়েছিল। সে কর্মচারী কিন্তু সর্বদাই তার কাজে ফাঁকি দিত বলে ব্যবসায় বেশ লোকসান হচ্ছিল। হিসেবেও বেশ গরমিল খুঁজে পাচ্ছিলাম। তাকে দু চার কথা শুনিয়ে দিলাম। আমাদের ঝামেলা এতটাই তুঙ্গে উঠেছিল যে শেষমেশ দোকানের যিনি আমার বাবার আমল থেকে হিসেব রক্ষকের কাজ করছেন, উনি এসে থামিয়ে দিলেন। অবশ্য মালিক আর কর্মচারীর পারস্পরিক বিবাদ নতুন কিছু নয়, তবু এই ঝামেলা বেশি দিনের নয়। এর কিছুদিন পরেই আমাকে ওই কর্মচারী নিজের বাড়িতে সত্যনারায়ণ পুজোর নিমন্ত্রণ দিল। বললে বিশ্বাস করবেন না ব্যোমকেশবাবু, ওই কর্মী তখন আমার প্রতি কোনো রূপ খারাপ ব্যবহার দেখায়নি। আচ্ছা, এই সত্যনারায়ণ পুজোর ঘটনাটা ঠিক কতদিন পর ঘটেছিল? ব্যোমকেশবাবু, মাস 6 কেটে গিয়েছিল। আমিও সব ভুলে গিয়েছিলাম, তাই ওই নিমন্ত্রণে গিয়েছিলাম আমি। আর ওখানেই আমাকে যখন ওই কর্মচারীটি খাবার পরিবেশন করলো নিজের হাতে, তখন বেশ খুশি হয়েছিলাম। ওখানে ভরপেট খেয়ে বাড়ি ফিরে আমার প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হয়, আর সেই সাথেই আমার শরীর খারাপ হতে শুরু করে। আমার হাত পা অবশ হয়ে গিয়েছিল। আর তারপর কিছুক্ষণ আমি জ্ঞান হারিয়েও পড়েছিলাম। সেই সাথেই বমি তো কমপক্ষে 4 কি 5 বার হয়েছে। এই কারণেই আমি সন্দিগ্ধ হয়েছিলাম। আমার ওই করুণ অবস্থা দেখার পর আমার মা গ্রামের স্বাস্থ্য কেন্দ্র থেকে ডেকে আনে ডাক্তারবাবুকে। ডাক্তার শহুরে ছিল। শহুরে মেশিন নিয়ে আমার সর্বাঙ্গ পরীক্ষা করে বললেন আমার পেটে মারাত্মক সংক্রামক বিষ পাওয়া গিয়েছে। সঠিক সময়ে ডাক্তারবাবুকে না ডেকে আনলে আমি হয়তো এই বিষক্রিয়ার দ্বারাই মৃত্যুবরণ করতাম। সেখান থেকেই আমার সন্দেহ জাগে যে ওই কর্মচারীটা আমার খাবারে হয়তো বিষ মিশিয়ে দিয়েছে। আপনি তাকে কিছু বলেননি? মানে আপনি থানায়ও তো যেতে পারতেন। ব্যোমকেশের এমন ধারা প্রশ্ন শুনে আমি নিজেও একটু অবাক হলাম, কিন্তু ব্যোমকেশের মতলব অন্য আছে বুঝতে পেরে আমি চুপ করে রইলাম। অমিতবাবু আবার বললেন, ব্যোমকেশবাবু, প্রমাণ করতে পারতামই বা কোথায় যে ওই কর্মচারীটি আমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে, তাও ইচ্ছে করে। আমাদের দেশের পিনাল কোড তো আবার প্রমাণ ভিন্ন কিছুতেই বিশ্বাস করতে চায় না। ওই কারণেই আমি ইচ্ছে থাকলেও কোনো কিছুই করতে পারলাম না। আর দ্বিতীয় কারণটা আমার বাড়িতেই ঘটেছিল। মানে আমার বাড়িতেই সেই ঘটনাটা ঘটেছিল ব্যোমকেশবাবু। সেখানেও আমার প্রাণের ঝুঁকি ছিল। আমি এইবার ওই ভদ্রলোকের মুখে একটা ছোট্ট আতঙ্কের অভিব্যক্তি লক্ষ্য করলাম, যা আমার মনে সন্দেহের উদ্রেক করল। সত্যি বলতে কি, এমন অনেক কথাই থাকে যেগুলো মনে করলে আর ঠিক থাকতে পারে না। অনেকক্ষণ চুপ করে থাকার পর অমিতবাবু বলতে লাগলেন। ব্যোমকেশের দেখা দেখি আমিও তখন একটা সিগারেট ধরিয়েছি, আর সেইটায় টান দিতে দিতে আমার মনে প্রশ্নগুলো জমে উঠছিল। এইবারে অমিতবাবু বলতে শুরু করলেন, আসলে আমার বাড়িতে বলতে গেলে আমি আর আমার মা এই দুজনেই থাকি। বাবা বেশ কিছু সম্পত্তি আমার নামে করে গিয়েছিলেন। মা বৃদ্ধা, খুব কষ্টে সৃষ্টে চলাফেরা করেন। সম্প্রতি আমার একটা জমির অংশ গ্রামের একজন ব্যক্তি কিনে নিতে চেয়েছিলেন। জমিটা বেশ উর্বর, প্রতি বছর যা ধান হয় তাতে আমার বাড়িতেই ওই ধান বিক্রয়ের টাকা বাবদ বেশ মোটা অঙ্কের টাকাই ঢোকে। হঠাৎ করে গ্রামের নীলরতন দাস আমার কাছে আসেন আর আমাকে বলেন ওই ধানের জমিটা যদি তাকে বিক্রি করে দেওয়া হয় তাহলে উনি নাকি মোটা অঙ্কের টাকা দিয়ে সেটা কিনে নেবে, আর আমার বাড়ি মেরামতের টাকা উনিই দেবেন। ব্যোমকেশকে দেখলাম হাতের সামনে কলমটা নিয়ে নিচের সাদা কাগজে নীলরতন দাস নামটা লিখে নিল। তারপর অন্যমনস্কভাবেই আলমারির দিকে তাকিয়ে বলে উঠল, তাই ভদ্রলোকটিকে? ভদ্রলোক কথাটা শুনে অমিতবাবুর মুখে অন্ধকার ঘনিয়ে এল। আমাদের মেজবাড়িতে তিনি উৎকণ্ঠায় ঢোক গিলে একবার জানলার দিকে উকি মেরে তাকিয়ে নিল। আমি কিছুই বুঝতে না পেরে বললাম,
আরে অমিতবাবু, আপনি ওইভাবে ভয় পাচ্ছেন কেন? আর কি দেখছেন ওইভাবে? আসলে আমার ভয় যে কলকাতাতে ওই হিংস্র নীলরতন তার চেলা পাঠিয়ে দিয়েছে আমাকে ধরার জন্য, আর সেই কারণেই আমার ভয় করছে বেশি। ওরা হয়তো আমাকে খুন করতে পারে। ব্যোমকেশ আশ্বাস দিয়ে বলল, আরে না না, সে নিয়ে আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না। এটা আপনার বর্ধমানের ছোট অজপাড়া গ্রাম নয়। এইখানে ঢোকার সাহস হবে না ওদের। ওরা নিশ্চয়ই আমার নাম শুনেছে, কিন্তু আপনি যে এইখানে আসবেন সেটাই বা ওরা জানবে কিভাবে? অমিতবাবু এইবার চোখ সরু করে ব্যোমকেশের দিকে চাইল, তারপর বলল, ব্যোমকেশবাবু, আপনি জানেন না নীলরতন বাবুকে। সে চাইলে অনেক কিছুই করতে পারে। আমার সন্দেহ হয় যে সেই হয়তো আমার জমিটা নেওয়ার জন্যে এমন কুটিল খেলায় নেমেছে। হয়তো আপনি ঠিক নাও হতে পারেন। আপনি অযথাই ভয় পাচ্ছেন। আপনার খুনের পেছনে হয়তো অন্য কেউও তো থাকতে পারে, যে কিনা গুপ্তভাবে সব কিছু করছে। আর আপনি আপাত দৃষ্টিতে যাকে চোখের সামনে দেখতে পারছেন তাকেই আপনার হবু হত্যাকারী রূপে কল্পনা করছেন। আচ্ছা, কিন্তু ঠিক কী হয়েছিল? পরের বারের খুনের পদ্ধতির বিবরণটা তো আমাকে আর বললেন না। আমার ওই জমিটার কথা বলে ওই নীলরতন বাবু আমাকে অনেক টাকার প্রলোভন দেখিয়েছিলেন। বাস্তবিক আমারও টাকার দরকার ছিল। আসলে আমার মায়ের চিকিৎসা আর বাড়িটার মেরামতির জন্য এই টাকাটা দরকার ছিল। কিন্তু তাই বলে যে জমিটা সারা বছরের অন্ন আমাদের দেয়, সেই জমি কি করে বেচি বলুন তো? সেই কারণেই আমি এক বাক্যে ওই টাকাটার প্রস্তাব খারিজ করে দিই। আমার কাছ থেকে সে ওই কথা শুনে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে টাকার দ্বিগুণ পরিমাণ দেবে বলেছিলেন, কিন্তু আমি না বলে দিয়েছি। আমাকে অনেকবার ওই নীলরতন শাসিয়ে দিয়েছিল যে আমাকে সে দেখে নেবে, আমার নামে সে মামলা করবে আর ডিক্রি জারি করবে, আর ডিক্রি জারি করে আমাকে ভিটে মাটি ছাড়া করবে। আমিও ওর ওই কথায় কোনো উত্তর দিইনি। কিন্তু ব্যোমকেশবাবু, হঠাৎই একদিন আমার বাড়িতে থানা থেকে পুলিশ এলো। তখন অনেক রাত্রি। আমি সদর বাজার থেকে ফিরে সবে খেতে বসেছি। আমাদের তো পাড়া গ্রামে 8টা বাজলেই অনেক রাত্রি হয়ে যায়, পথ ঘাট হয়ে যায় শুনশান। কিন্তু ওই সময় হঠাৎ দরজায় ঘন ঘন টোকার শব্দ পেলাম। মা বলল যে, দেখ তো খোকা, এত রাতে কে এলো? আমি দরজার ছিটকিনি খুলতেই চোখের সামনে সর্ষে ফুল দেখলাম এক রাশ পুলিশ দাঁড়িয়ে আছেন। দলের মধ্যে প্রথমেই একটা লাঠি হাতে উর্দি পরা পুলিশ দাঁড়িয়ে আমার দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন আমি কোনো গুরুতর অপরাধ করে বাড়িতে ফিরে এসেছি আর এসে ঘাপটি মেরে লুকিয়ে আছি। আমাকে ওই থানার দারোগা রুক্ষ কণ্ঠে বলল, আপনার নাম কি অমিত দাস? আমি সম্মতিসূচক ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। কেন বলুন তো? আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। আচ্ছা, দক্ষিণ দিকে যে জমিটা আছে ওইটা কি আপনার? হ্যাঁ, ওই জমির মালিক আমি। কেন, সমস্যা কি? এই, একে তুলে নিয়ে চল। ব্যোমকেশবাবু, আমার কোনো কথা শুনল না ওই পুলিশের দল, আর আমাকে কারণ দেখিয়ে বলল, ওই জমিতে নাকি একটা লাশ পাওয়া গিয়েছে, আর ওনারা নাকি খবর পেয়েছেন যে ওই খুনটা আমি করেছি। তাই আমাকে হাজতে বসে থাকতে হবে আজকে সমস্ত রাত্রি। বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, এক ফোঁটা মিথ্যে কথা বলছি না। ওই কথা শুনে আমার মাথার ওপর বাজ পড়ল, আর শুধু তাই নয়, আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। আমি কি করব, কোনো কুল কিনারা খুঁজে পেলাম না। আমার মা চিৎকার চেঁচামেচি শুনে আমার পাশে এসে দাঁড়িয়েছিল। আমার নিজের মা ওই কথা শুনে আমার দিকে তাকিয়ে দেখলো, আর শাড়ির আঁচল দিয়ে চোখের কোণে জমে থাকা জল মুছতে লাগলো। আমি অনেকবার ওই পুলিশদের বললাম, না না না, আমার কোনো দোষ নেই। আমি একজন ব্যবসাদার মানুষ, আর আমার বেশ কিছু জমি আছে। আমি ওই নিয়েই থাকি। আমি কোনো খুন করিনি। আমি কেনই বা খুন করতে যাব? আমার কথা একবার শুনুন, আমার কোনো দোষ নেই। আমাকে অন্যায়ভাবে ধরা হচ্ছে।
সে কথা থানায় গেলেই প্রমাণ হয়ে যাবে, আর পুলিশ প্রমাণ ছাড়া কোনো কাজ করে না। এই কথা বলে আমাকে ওই থানার দারোগা টেনে টুনে নিয়ে গেল। আমি শেষবারের মতো প্রার্থনা করলাম যাতে যাতে আমাকে ওই লাশটা একবার দেখতে দেওয়া হয়। আমার কথা অবশ্য রাখা হলো। আমাকে নিয়ে ওই থানার পুলিশ চলে গেল জমির একটা অংশে, সেই জায়গাটায় যেখানে খুন হওয়া মৃতদেহটা পড়ে আছে। আর শুধু তাই নয়, রাতের অন্ধকারে বেশ কিছু গ্রামবাসী হ্যাজাকবাতি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাজাকের উজ্জ্বল আলোটা গিয়ে পড়েছে ওই দেহটার ওপর। আমি এইবার ওই লাশটার সামনে গেলাম, আর গিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল ব্যোমকেশবাবু। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে সরাসরি প্রশ্ন করেই ফেললাম, কি দেখলেন আপনি? আমি দেখলাম যে আমার দোকানের কোনো এক কর্মীকেই কেউ যেন খুন করে রেখে গেছে। কর্মীটার নাম হচ্ছে প্রাণধন বসু। আমার দোকানে এসে অনেকদিন ধরেই কাজ করছে। তাকে এনেছিল আমার বাবা। রাতের আঁধারে তার মৃতদেহ দেখব সেটা আমার ধারণাও ছিল না। দেখলাম গলার নলি কেউ দু প্রান্ত অবধি কেটে দিয়েছে, আর জমির মাটি লাল রক্তে ভেসে গিয়েছে। সকলেই আমার দিকে সন্দিগ্ধভাবে তাকিয়ে আছে। আর তারপর আমাকে ওরা নিয়ে চলল থানায়। কিন্তু কিছু পুলিশ কর্মী আমার বাড়ির দিকে প্রবেশ করেছিল, কোনো সূত্র টুত্র পাওয়া যায় কিনা সেই আশায়। আচ্ছা ব্যোমকেশবাবু, আমি কেন খামোখা একটা কর্মীকে খুন করতে যাব বলুন তো? ব্যোমকেশ তার সিগারেটের ছাই ফেলে তারপর আবার টান দিল। সে যে এই কেসটার ব্যাপারে বেশ আগ্রহী সেটা তার মনের ভেতরে থাকা চাপা উত্তেজনা থেকেই বুঝতে পারছিলাম। কিন্তু মনের মধ্যেকার গুপ্ত ভাব সে কিছুতেই বাইরে আসতে দিচ্ছে না। ব্যোমকেশ আবার বলল, খুনের খবরটা কে দিল? সেইটার বিষয়ে কি কিছু জানতে পেরেছিলেন? আর থানার দারোগা কি আপনার কর্মীকে মৃত অবস্থাতেই দেখেছিল প্রথমে, নাকি মৃত্যুর আগে তার হত্যাকারীর নাম ওই কর্মীটি বলে গিয়েছিল? সেগুলো কিছুই আমার জানা নেই ব্যোমকেশবাবু। আমাকে তো থানার দারোগা বাবু আসামি সন্দেহে থানায় নিয়ে গিয়েছিলেন। আর শুধু তাই নয়, থানায় গিয়ে একটা আশ্চর্য কাণ্ডও ঘটে গিয়েছিল। আমাকে ওনারা নিয়ে গিয়েছিল, আর আমি যাওয়ার আগে আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধানকে কেঁদে কেটে এই বিষয়টা দেখার কথা বলে গিয়েছিলেন। তবে উনি অনেক চেষ্টা করবেন বলে আমাকে আশ্বাস দেওয়ার পর থানার মধ্যে যখন বসে আছি, তখন আধ ঘন্টা পর একটা পুলিশের জিপ এসে থামলো থানার বাইরে। দেখলাম যেই পুলিশগুলো আমার বাড়ি খানা তল্লাশ করবে বলে প্রবেশ করেছিল, তারাই এবার ফিরে এলো। আমি বেঞ্চির একপাশে বসেছিলাম জড়ো ভরতের মতো। শুধু তাই নয়, ওই পুলিশ কর্মীটিকে দেখলাম তার হাতে একটা চিকচিকি কিছু রাখা রয়েছে। থানার দারোগার কাছে এগিয়ে গিয়ে ওই পুলিশ কর্মী আমার দিকে একটা অবজ্ঞার দৃষ্টি দিয়ে বলল, স্যার, এই দেখুন, আসামি অমিত দাসের বাড়ি থেকে এইটা পেয়েছি। বেটা খুন করে আবার সেই অস্ত্রটা লুকিয়ে রেখেছিল। আমরা সারা বাড়ি তল্লাশি করেছি, আর ওর মাকেও জেরা করেছি। তবে তেমন কোনো প্রশ্নের উত্তর উনি দিতে পারলেন না। তবে হ্যাঁ, খানা তল্লাশি করে এই একটা অস্ত্র পেয়েছি। এইটাই আসামি অমিত দাস তার কর্মচারীর গলায় বসিয়ে দিয়েছিল। কেন? আসামির মা কিছু বলেছে? না স্যার, তাকে যাই জিজ্ঞেস করি তার ঠিক কোনো উত্তর সে দেয় না। উল্টে কথায় কথায় কেঁদে ভাসাচ্ছে, আর বলছে যে সে নিরপরাধ। তবে আমি জেরার কাজ করার সময় এদের শোয়ার ঘর থেকে কনস্টেবল বিপিন হালদার ওর ডাকে বুঝতে পারি যে সে কিছু একটা খুঁজে পেয়েছে। তারপরেই তো জেরার কাজটা থামিয়ে দিয়ে দেখলাম যে সত্যি এই জিনিসটা ওইখানেই আছে। দারোগাবাবু ওই জিনিসটা খুলে দেখাতে বললেন। তার আগে অবশ্য ওই পুলিশ কর্মীটি নিজের হাতে দস্তানা পরে নিয়ে তারপর সেটা খুলে ফেলল। সম্পূর্ণ মোড়ক উন্মোচন হওয়ার পরে আমার চোখে পড়ল ওটা একটা ভোজালি, আর তার গায়ে রক্ত লেগে আছে। কিছু কিছু জায়গায় আবার ওই রক্ত শুকিয়ে গিয়েছে। আমার বেশ অবাক লাগলো ব্যোমকেশবাবু। এইবার ব্যোমকেশ তাকে প্রশ্ন করল, ভোজালিটা কি আপনারই ছিল? হ্যাঁ ব্যোমকেশবাবু,
ওই ভোজালিটা আমার নিজেরই ছিল। এটা দিয়েই আমার ফসল কাটার সময় আমার অন্তরে কর্মরত থাকা ভাগ চাষি নিয়ে ধান কাটাকাটি করত। আসলে আমার ওই ভোজালিটা খুব পয়মন্ত কিনা, তাই ওই ভোজালিটা ধান কাটার সময় আমি ব্যবহার করতাম। প্রথমে আমি কিছুটা ধান কেটে নেওয়ার পরেই আমার বাকি কাজটা ওই ভাগ চাষি করে দিত। সে বিভিন্ন জায়গায় ফসল কাটাকাটি করেই রোজগার করে, বুঝলেন কিনা। কিন্তু ইদানিং ওই ভোজালিটাই আমার চুরি হয়ে গিয়েছিল। চুরি হয়ে গিয়েছিল? আর আপনি এটা জানলেনই বা কি করে যে পুলিশ কর্মীর হাতেই আপনার সেই পয়মন্ত্র ভোজালিটাই আছে? চিনতে পারার কারণ আছে ব্যোমকেশবাবু, কেননা লাল হাতলের ওপর একটা বিচিত্র নকশা করা আছে, যেটা করিয়েছিলেন আমার ঠাকুরদা। এই ভোজালিটা বহুদিন ধরেই আমাদের ফসল কাটার সময় ব্যবহৃত হচ্ছে, আর ঠাকুরদা যে কারিগরকে দিয়ে ওই নকশা করিয়েছিলেন সেই জিনিস গ্রামের অন্য কোনো কারিগরের দ্বারা সম্ভব নয়। আর এখন তো ফসল কাটার জন্য নানাবিধ আধুনিক যন্ত্রপাতি বেরিয়ে গিয়েছে। এবার আপনি বলুন, সেই জিনিস আমি চিনতে পারবো না, সেটাই বা কি করে হয়? ওই ভোজালিটা চুরি যাওয়ার পরে আমি অনেকদিন ধরে খেপা ষাঁড়ের মতো ওই জিনিসটা খুঁজেছি। এমনকি ভাগ চাষি কার্তিককেও বেশ 2-4 কথা শুনিয়েছিলাম, কিন্তু সে আমার কাছে ভুলের ক্ষমা চেয়েছে অনেকবার, কিন্তু বলেনি যে ওই ভোজালিটা সে কাজ করতে করতে কোথায় ফেলে এসেছিল। কেন, এই যে আপনি বললেন যে সেই ভোজালিটা আপনি নিজেই ব্যবহার করতেন, তাহলে সেটা কার্তিকের মাধ্যম দিয়ে হারিয়ে গেল কি করে? প্রশ্নটা করেই ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে গেল। সে এইবার বৈঠকখানার আশেপাশে পায়চারি করতে শুরু করেছে, 2 হাত পিছমোড়া করে রাখা। এখন দেখলাম যে অমিতবাবু নিজের সেই ভয় অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন। উনি এখন অনেকটাই সাবলীলভাবে কথাবার্তা বলতে পারছিলেন। উনি বললেন, ওইটাই আশ্চর্যের কারণ ব্যোমকেশবাবু। আমি নিজেও জানি না যে কিভাবে ওটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেল। সেটা আমার বাড়িতেই বা নিজে থেকে ফিরে এলো কি করে? থানার মধ্যে যখন ওটা বের করলো, আমার মুখ থেকে তখন অজান্তেই বেরিয়ে গিয়েছিল একটা কথা, আর ওটাই হলো কাল। আমি ভুল করে ফেলেছিলাম ব্যোমকেশবাবু। আমি বলেছিলাম, আরে ওই ভোজালিটা তো আমার। তারপর আমার মুখ থেকে ওই কথা শুনে ওই থানার ওসি আমার দিকে তাকিয়েছিলেন সন্দিগ্ধভাবে, আর দারোগা আমাকে বলেছিল যে, ও তাহলে আপনি নিজের মুখেই স্বীকার করলেন যে আপনি এই ভেজালি দিয়ে নিজের কর্মীকে খুন করে ওই জমিতে ফেলে রেখেছিলেন, তাই তো? আর এইটা আপনার, সেই কথা তো আপনি নিজের মুখেই স্বীকার করে নিলেন। বাহ, এইবার এই খুনের দায়ে আপনাকে তো গ্রেপ্তার হতে হবে, তারপর আইনের পথে চলবে। আমার কোনো দোষ নেই দারোগা বাবু, মানছি ওই ভোজালিটা আমার, কিন্তু কিন্তু আমি যে খুন করেছি সেটার কি প্রমাণ আছে? দারোগা বাবু ওই সময় আমাকে হাজতে পুরে রাখতে পারলেন না, কেননা তদন্ত না হওয়া অবধি উনি কিছুই করতে পারেন। কে কোথা থেকে সংবাদটা দিল সেটাও জানা ছিল না তাদের। অনেক কষ্ট করে জানতে পারলাম যে আমার নামে এই নালিশটা কেউ একজন করেছে। আমার নিজের জমির ওপর আমার কর্মীর মৃতদেহ পড়েছিল, এটা আমি দেখেছি। জামায় লেগেছিল রক্তের দাগ, আর মৃত্যুর সম্বন্ধে আপনাকে তো বিশদে বললামই ব্যোমকেশবাবু। ওই দিন যদি আমার অনুরোধে সাড়া না দিয়ে পঞ্চায়েত প্রধান আমাকে না ছাড়াতেন, তাহলে হয়তো এতদিনে আমার মৃত্যুদণ্ডের সাজা ঘোষিত হতো। ব্যোমকেশ আবার সিগারেট ধরিয়ে বলল, এইখানে আপনার খুনের ব্যাপারটা ঠিক আমার জানা হলো না। মানে আপনি দ্বিতীয়বার কিভাবে খুন হতে যাচ্ছিলেন সেইটা? হ্যাঁ হ্যাঁ, আমার গল্পটা সম্পূর্ণ হয়নি ব্যোমকেশবাবু। আসলে আমাকে ওই পঞ্চায়েত প্রধান মুক্ত করলো বেল করিয়ে। তারপরে আমি বাড়ি চলে আসি। উনি আমাকে বাড়ি অবধি পৌঁছে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি একাই যাব বলে স্থির করলাম। আর শুনশান গ্রাম্য মেঠো পথের ওপর দিয়ে চলার সময় আমার মনে হচ্ছিল যে ঝোপের আড়াল থেকে কেউ বা কারা যেন আমার গতিবিধির ওপর তীব্র নজর রেখেছে। অনেক কষ্ট করে আমি ভয়ে ভয়ে
আমার বাড়ি ফিরে এলাম। ওই দিন বাড়িতে কোনো কিছুই হলো না। মা তো আমাকে দেখে কান্নাকাটি জুড়ে দিলেন। অনেকভাবে সান্ত্বনা দেওয়ার পরে শেষমেশ রাত্রিবেলা না খেয়ে শুয়ে পড়েছি নিজের ঘরে। অন্ধকার ঘর, কত রাত্রি জানা নেই আমার। ঠিক এই সময় আমি অনুভব করলাম আমার দমটা কেমন বন্ধ হয়ে আসছে, আর ঘরের মধ্যে আমি একা নেই। অন্ধকার ঘরে নিজের ষষ্ঠেন্দ্রিয় দ্বারা অনুভব করলাম অনেকগুলো মানুষ, কিন্তু কে তারা প্রথমে বুঝতে পারলাম না। চোখে তখনও ঘুমের রেশ, আর ঘরের মধ্যে ফিনাইল জাতীয় একটা গন্ধ ভরে উঠেছে। মাথা তুলতে পারলাম না। অনুভব করলাম আমার বুকের উপর বসে কেউ যেন আমার গলা টিপে ধরেছে। উফ, সে কি শক্ত বাঁধন ব্যোমকেশবাবু! আমি কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছিলাম না। ওই লোকগুলো জানি না কি করলো। আমি আমার সর্বশক্তি দিয়েও তাদের সাথে পেরে উঠছিলাম না। খুব কষ্ট হচ্ছিল, বিশ্বাস করুন। ওরা আমার চোখে একটা রুমাল বেঁধে তারপর আমাকে উঠিয়ে তাদের সাথে চলতে বাধ্য করলো। আমার কানের কাছে একটা কর্কশ কণ্ঠে কেউ যেন বলে উঠল, চুপ, একদম চুপ করে চল, নইলে কিন্তু এই রাত্রি তো শেষ রাত হবে। একবার ধরতে যখন পেরেছি তখন তোকে আর কিছুতেই রেহাই দেব না। চল চল। ব্যোমকেশবাবু, আমি নিজেও অনুভব করলাম যে আমার কোমরের কাছে শক্তমতো কি যেন ঠেকিয়ে রেখেছে, আর সেটা যে ছুরি সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। আমি চলতে শুরু করলাম। একজন আমার হাত ধরেছিল, তারপর জোর করে আমাকে ওরা একটা মোটর গাড়িতে তুলে দিল। তার মানে আপনি ওই দুষ্কৃতীদের কণ্ঠ শুনেছিলেন কি, তাই তো? হ্যাঁ ব্যোমকেশবাবু, হয়তো আমাকে মেরেই ফেলতো, কিন্তু আমাকে কিছুটা আহত করে তারপর আমাকে ওরা জ্যান্ত অবস্থায় নিয়ে যেতেই চেয়েছিল। কারোর তো নির্দেশ ছিল বটেই, তবে ভাগ্য ভালো ছিল যে ওরা আমার হাতটা বাঁধতে ভুলে গিয়েছিল। আমাকে গাড়িতে বসিয়ে ওই গুন্ডাগুলো নিয়ে চলল। আমার কিছুই দেখার উপায় নেই। ওই গুন্ডাগুলো আমার নাকে কিছু একটা দিয়েছিল, যার ফলে আমার মাথাটা ঝিমঝিম করে উঠেছিল, তবে সেটা সাময়িক। খানিক পরেই গাড়ির চাকা গড়াতেই আমি স্বাভাবিক বোধ করছিলাম, তবে ঘ্রাণ শক্তিটা আমার চলে গিয়েছিল। আচ্ছা, গাড়ি করে নিয়ে যাওয়ার সময় সেক্ষেত্রেই আপনি রেহাই পেলেন কি করে? সেটা কপাল গুণে। আমার চোখ বন্ধ ছিল, কিন্তু আমার শ্রবণেন্দ্রিয় খুব তীক্ষ্ণ হয়ে গিয়েছিল। এটাও আমি পরখ করে বলতে পারি যে ওই লোকগুলো আমাকে কোন পথ দিয়ে নিয়ে যাচ্ছিল। ওরা স্টেশন চত্বরে গাড়ি থামিয়ে দিল, তারপর নেমে গিয়েছিল কোনো একটা কারণে। যাই হোক, ওই কারণেই আমার সুযোগ হয়ে গিয়েছিল। আমি যখন অনুভব করলাম যে আমার আশেপাশে কেউ নেই, ওই সময় এক টানে চোখের ওপর বেঁধে রাখা বন্ধনটা সরিয়ে দিলাম, আর তারপরেই দেখলাম যে হ্যাঁ, আমার সামনেই স্টেশন চত্বর বটে। কিন্তু এইবার আমার ভয় হলো যে ওরা যদি আবার ফিরে আসে আর আমাকে নিয়ে যায়, তাহলে যে আমাকে নিয়ে গিয়ে মেরে ফেলতেই পারে। আমার মুখ বাঁধা ছিল। দেখলাম চালকের আসনে শুধু চালক বসে আছে, কিন্তু সে সামনের দিকে তাকিয়ে। আমি ওই সুযোগেই গাড়ির শাটার দরজাটা খুলে বেরোবার চেষ্টা করলাম। গাড়ির শাটার দরজাটা খুলতে গিয়েই বাঁধল বিপত্তি। সেই ড্রাইভার সচকিত হয়ে গেল, আর আমি যে পালাবার চেষ্টা করছি সেটা ধরে ফেলল। ততক্ষণে আমি পথে নেমে গেছি, আর আমার চোখ পড়ল একটা ট্রেনের দিকে। সেটা দাঁড়িয়ে আছে স্টেশনেই, কিন্তু ট্রেনটা তার শেষ হুইসেল বাজিয়ে চলতে শুরু করেছে। আমি সেই দিকেই ছুটে গেলাম, আর ওই চালক তার সঙ্গীদের ডেকে চিৎকার করে উঠল, আরে তোরা ওখানে দাঁড়িয়ে কি করছিস? ওই দেখ, শিকার পালিয়ে যাচ্ছে, ধর। আরে ধর না, যেতে পারলে পালিয়ে গেলে কিন্তু আমাদের লাশ বানিয়ে দেবে বস। ওরে ধর, দাঁড়া দাঁড়া, নইলে গুলি করবো কিন্তু। ব্যোমকেশবাবু, আমি তখন ওই ট্রেনটা ধরার জন্য মরিয়া হয়ে উঠেছি। যে করেই হোক আমাকে ওই ট্রেনটা ধরতেই হবে। কিন্তু পিছন ঘুরে দেখলাম গাড়ির চালক একটা পিস্তল বের করে সেটা আমার পা লক্ষ্য করে তাক করেছে। দুবার পর পর আমার দিকে গুলি চলল।
কিন্তু আমার বরাত জোরে আমি ওই গুলিগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে একটা ছোট্ট লাফে ট্রেনটায় উঠে গেলাম। আর জানলা দিয়ে দেখলাম ওরাও সমান গতি নিয়ে ট্রেনটা ধরার জন্য এগিয়ে এলো। কিন্তু কপাল ভালো এই যে ট্রেনটা তখন খুব দ্রুত বেগে চলতে শুরু করেছে। আমি সারা রাত্রি এক প্রকার জেগেই এসেছি ব্যোমকেশবাবু। এই হচ্ছে আমার বৃত্তান্ত। এইবার আপনি কিছু করুন। অমিত দাস এতক্ষণ কথা বলে তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের ওপর থাকা অবশিষ্ট জলটা এক ঢুকে শেষ করলো। ব্যোমকেশ সিগারেট টেনে বলল, তার মানে আমাকে ধরে নিতে হবে যে আপনার কোনো গুপ্ত শত্রু আছে, আর সে আপনাকে এই দুনিয়া থেকে উৎখাত করতে চাইছে। কিন্তু কে সেটা আমাকে খুঁজে বার করতে হবে, তাই তো? হ্যাঁ ব্যোমকেশবাবু, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। আচ্ছা, আপনি এই গুন্ডাদের কারোর মুখ দেখতে পেয়েছিলেন কি? না, তা দেখার উপায় ছিল না যে। ওই গুন্ডারা প্রথম দিকে আমার চোখের ওপর কাপড় বেঁধে দিয়েছিল, আর তার থেকেও বড় কথা হলো আমি যখন ওই কাপড়টা সুযোগ বুঝে সরালাম তখন দেখলাম যে ওই গুন্ডারা একটা কালো রঙের মুখোশ পরে আছে। ফলেই আমার চোখে পড়ল না। অবশ্য আমাদের গ্রামে এই গুন্ডারা কার হয়ে কাজ করে সেটা আমার জানা আছে। তাই নাকি? ব্যোমকেশ এইবার কৌতূহলী হয়ে অমিতবাবুর মুখোমুখি বসে পড়ল। তারপর হাতের উপর হাত রেখে ব্যোমকেশ তাকিয়ে রইল উত্তরের প্রতীক্ষায়। অমিতবাবু কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ওই দলের নাম কালো মুখোশ। অনেকে ওই দলের খপ্পরে পড়ে নিজেদের প্রাণ দিয়েছেন, তবে আমার মনে হয় ওই দলের লোকই আমাকে মেরে ফেলতে চাইছে। ব্যোমকেশ আবার অন্য মনস্কতার সাথেই দুইবার বলে উঠল, কালো মুখোশ, কালো মুখোশ। আচ্ছা ঠিক আছে, এইখানে আপনার নাম আর ঠিকানাটা লিখে দিয়ে যান, আমি এই তদন্তের ভার নিচ্ছি। আর হ্যাঁ, হয়তো এই কাজের জন্য আমাকে বর্ধমানেও যেতে হতে পারে। ইঙ্গিতটা বুঝতে পেরে অমিতবাবু 100 টাকা রাখল ব্যোমকেশের সামনে। তারপর বিনীত কণ্ঠে 2 হাত জোর করে বলল, এই টাকাটা রাখুন ব্যোমকেশবাবু, আমাকে আপনি অন্তত প্রাণে বাঁচান, আর আর আমার মিথ্যে খুনের অপবাদটা সরিয়ে দিন। আমি টাকা খরচ করতে রাজি আছি, কিন্তু আমার উপর দেওয়া এই অপবাদটা কিছুতেই মেনে নিতে পারছি না। ঠিক আছে, আপনি এখন কিছুদিনের জন্য কলকাতার বাইরে যাবেন না, আর দরকার হলে আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে নেব। কিন্তু হ্যাঁ, আমি মনে করছি যে আপনি আমাকে সমস্ত কথাটাই সত্যিই বলছেন। আর শুধু তাই নয়, আমি কিন্তু এই কেসটাকে খুব খুঁটিয়েই দেখব। অমিতবাবু এইবার উঠে দাঁড়ালেন। তারপর দরজার কাছে যেতে যেতে পুনরায় বললেন, দেখুন, আপনি যাই করুন, কিন্তু আমি যে আপনার কাছে এসেছি বা আমি কোথায় আছি সেটা বলবেন না, তাহলে আর কি নিশ্চিন্ত হই। আচ্ছা, চলি তাহলে। এই বলে উনি আর দাঁড়ালেন না, নিচে নেমে গেলেন। দরজা বন্ধ করে দেখলাম ঘড়িতে 12:30 বাজতে যাচ্ছে। ব্যোমকেশ মাথায় তেল মাখতে মাখতে বলল, খুবই ইন্টারেস্টিং কেস, বুঝলে অজিত? তবে মাথা খাটাতে হবে না, শুধু ওঁত পেতে রাখতে হবে, আর প্রমাণ পেলেই হবে। তারপর সেটা পুলিশের হাতে তুলে দিতে হবে, আর তখনই আমার দায় শেষ। আচ্ছা দাঁড়াও একবার। কথাটা বলে ব্যোমকেশ টেলিফোনের দিকে এগিয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। তারপর আমার মনের মধ্যে চলতে থাকা প্রশ্নটা করেই ফেললাম, এই ব্যোমকেশ, এই সময় আবার কাকে ফোন করছো? ব্যোমকেশ কোনো উত্তর দিল না, শুধু তার নাম্বার ঘোরানোর আওয়াজটা পেলাম। ফোনের ওই প্রান্ত থেকে পেলাম রিসিভার তোলার শব্দটা, আর ব্যোমকেশ ফোনটা ধরা মাত্রই বলে উঠল, এই যে রাখাল, আমি ব্যোমকেশ বক্সি কথা বলছি। তোমার একটু সময় হবে কি আমার কাছে আসতে এই বিকেলের দিকে? একটা কাজ কিন্তু তোমাকে করতে হবে। আরে ব্যোমকেশবাবু, বলুন। এই আমি তো এখন একটু হেড অফিসের দিকে বেরিয়ে যাচ্ছি। আমি ওই ধরুন 6টা নাগাদ আসছি। কি অসুবিধা হবে না তো? ব্যোমকেশ একবার দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল, তারপরে বলল, আরে না না, কোনো সমস্যা হবে না, তুমি চলে এসো। কিন্তু ব্যোমকেশবাবু, কাজটা কি যদি একটু ইঙ্গিত দিতেন? কাজটা তুমি এলেই জানতে পারবে, তার আগে আমি তোমাকে এখনই কিছুই বলবো না। এই আপনার একটা খারাপ জিনিস, আপনি বড্ড অপেক্ষা করান মশাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে।
ব্যোমকেশ ফোনটা ছাড়ার আগে শুধু একটাই কথা বলল। আচ্ছা, তুমি কি কোনো কালো মুখোশ বলে কারোর নাম শুনেছ? কে কালো মুখোশ? রাখালবাবুর কণ্ঠে একটু বিস্ময়বোধ জাগল। সে অধীর আগ্রহে জিজ্ঞেস করল, কে বলুন তো ব্যোমকেশ বাবু এই কালো মুখোশ? ব্যোমকেশ উত্তর না দিয়ে মুচকি হেসে ফোনটা নামিয়ে রাখল। তারপর স্নানের উদ্দেশ্যে যাওয়ার পথেই আমি তাকে বাধা দিয়ে বললাম, এই আসল ব্যাপারটা তুমি গোপন করে যাচ্ছ হে। রাখালবাবুকে আবার এর মধ্যে ফোন করার কি আছে শুনি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আর অমিতবাবু তো বারবার বলে গেল যে এই ব্যাপারটা পুলিশের কাছে যেন না যায়। কারণ আছে অজিত, এই ব্যোমকেশ বক্সি কিন্তু কোনো কিছুই কারণ ছাড়া করে না। তুমি এখন কিছুই জিজ্ঞাসা করো না, শুধু সময়ের প্রতীক্ষা করো। বাকি ধীরে ধীরে সবটাই তুমি জানতে পারবে। আমার কাজ হলো কেসের রহস্যের খোলসটা খুলে ফেলা। কি ঠিক আছে তো? আমি আর ব্যোমকেশকে ঘাটালাম না। বিকেলের দিকে ব্যোমকেশের একটু বাইরে বেরোবার অভ্যেস আছে। আমি অবশ্য যাই, কিন্তু একটা রহস্য উপন্যাস লেখার ভার পেয়েছি বলে আমার আর যাওয়া হলো না। লেখার কাজে নিজেকে সম্পূর্ণ দুপুর থেকে ডুবিয়ে রেখেছি। ব্যোমকেশ আমাকে বেরোবার আগে বলে গেল, রাখালবাবু এলে আমার জন্য বসতে বলবে। আমি একটু আশপাশটা ঘুরে আসি। আর হ্যাঁ, জামা কাপড় গুছিয়ে রাখবে, হয়তো কিছুদিনের মধ্যেই আমাদেরকে বেরোতেও হতে পারে। বৌঠান উৎফুল্ল হয়ে বলে উঠল, কেন গো, আমরা কোনো জায়গায় ছুটি কাটাতে যাচ্ছি? কাশ্মীর নাকি পুরী? কোনো জায়গাতেই না। আর এইটা আমাদের তদন্তের সাথে যুক্ত, ফলে এই কাজের সূত্রে কোথাও গেলেও তুমি বাড়িতে পরিণামের সাথেই থাকবে। আমি আর অজিতই যাব শুধু। বৌঠান ভাটার মতো চোখ করে এমনভাবে তাকালো ব্যোমকেশের দিকে যে সে বেচারার ঘরে থাকার সাহস পেল না। ব্যোমকেশ বেরিয়ে যাওয়ার পর প্রায় আধ ঘন্টা পর দরজা খুলে প্রবেশ করলেন রাখালবাবু। মাথার টুপিটা হাতে রেখে আমাকে বললেন, এই যে ব্যোমকেশবাবু কই? আমি তো ঠিক কাঁটায় কাঁটায় সময় এসেছি, কিন্তু ব্যোমকেশবাবু গেলটা কই? সে তো বেরিয়েছে প্রতিদিনের মতো, আর ব্যোমকেশের আসতে ওই মিনিট খানেক সময় লাগবে। আপনি বরং একটু বসুন। দেখলাম অনিচ্ছা সত্ত্বেও উনি সোফায় এসে বসলেন। আমি পুটিটামকে চায়ের জল চড়াবার নির্দেশ দিলাম। ব্যোমকেশের আসার এত দেরি হচ্ছে কেন সেটা আমি কিছুই বুঝলাম না। এবার আমাকেই জিজ্ঞেস করে বসলেন রাখালবাবু, আচ্ছা, এই কালো মুখোশটাকে, মানে কি কারণে আমাকে ব্যোমকেশবাবু ডেকে পাঠালেন? একটু বলুন না দয়া করে, কোনো কিছু এড়িয়ে যাবেন না। আমার ব্যোমকেশবাবুর কাছ থেকে কোনো ফোন এলেই মনে হয় এই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হবে। এই দেখুন না, হেড অফিস থেকে সোজা চলে এসেছে এইখানে। যাই হোক, বলুন না। প্রশ্ন করার সাথে সাথেই বাইরে কারো পায়ের খটখট শব্দ শুনলাম, আর সিগারেট টানতে টানতেই ব্যোমকেশ এসে প্রবেশ করলো। তারপর ব্যোমকেশ বলল, কালো মুখোশ কে সেই সম্বন্ধে আপনাকে একটু অনুসন্ধান করতে হবে। এইটা যে ছদ্মবেশী নাম সেটা নিশ্চয়ই ধরতেই পারছেন। এর পেছনে কে আছে সেটা যদি একটু আমাকে জানাতে পারেন, তাহলে আমি আমার তদন্তের কাজটা আরো ভালো করে করতে পারি আর কি। ব্যোমকেশ এইবার নিজের সব ব্যাপার বলল। তারপর এও বলল, দেখুন, এই ব্যাপারটা করতে হবে খুবই গুপ্তভাবে। আমি চাই না আমার মক্কেল কোনোভাবে জানুক যে তার পিছনে আমি গুপ্তচর লাগিয়েছি। কিন্তু ব্যোমকেশবাবু, আপনি কেন অমিতবাবুর পেছনে গুপ্তচর লাগিয়েছেন? আর কে খুন করবে সেটা তো আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়েই বের করতে পারেন, কি তাই নয়? না রাখালবাবু, আসলে ব্যাপার সেটা নয়। ওই অমিতবাবু কতটা সত্যি কথা বলছেন সেটাও আমাকে খতিয়ে দেখতেই হবে। আমি নাম ঠিকানা সব কিছুই দিয়ে দিয়েছি। সে সত্যি ওখানে থাকে কি না, আর তার পিছনে কোনো সন্দেহভাজন ব্যক্তি আছে কি না, সেটাও তো আগে দেখা দরকার নাকি? কারণ আমি আগেই বলেছি যে এই যে গুন্ডা লেলিয়েছে তার পিছনে, সে যে তার সর্বনাশ করে তার মৃত্যু চায়, তেমনই তার অন্য স্বার্থও নিশ্চয়ই আছে। হ্যাঁ, সেটা তো বুঝলাম, তবে এই কালো মুখোশের নামটা আমার ঠিক শোনা নয় বলেই মনে হচ্ছে, বুঝলেন। তবু একবার অফিসে গিয়ে দেখে নিতে হবে। অনেক কয়েদি বাইরে বেরোবার পর তাদের পুরানো অভ্যাস ছাড়তে পারে না। এমনও দেখা গিয়েছে যে ওই কয়েদি জেল খাটার পর একটা দল তৈরি করেছে আর নিজেদের ছদ্মনামে অপরাধ জগতে প্রতিষ্ঠিত পর্যন্ত করেছে। হ্যাঁ, ওই কারণেই আমার আগে থেকে সবকিছু জানা দরকার। কাজ শুরু করার আগে যদি ভালোভাবে খোঁজ খবর করেই নিই, তাহলে আমার কাজেরই সুবিধা হবে। এমন তো হতেই পারে যে আমার মক্কেল আসলে নিজেই দোষী, দোষ ডাকার কারণে বানিয়ে বানিয়ে এই সব গল্প ফেঁদে বসেছেন। আমি অবাক হয়ে ব্যোমকেশের পানে ঠায় তাকিয়ে রইলাম। আমার ওই বিস্ময়মূলক দৃষ্টি দেখে
ব্যোমকেশ একগাল হেসে আমার না করা প্রশ্নের উত্তর দিয়ে বলল, অবাক হবার কিছুই নেই অজিত। আমি নিজে বহুদিন এই অপরাধ জগতে আছি, তাই প্রতিটা সম্ভাবনার কথাই আমি জানি। আর শুধু তাই নয়, কালকে রেডিওতে এই একই ধরনের একটা অপরাধের কথা আমার কানে গিয়েছিল, ফলেই আমি সংশয় মুক্ত হয়েই এই কাজটা করতে চাই। নিজে অপরাধ করে অনেকেই নিজেকে দোষমুক্ত থাকার কারণে পুলিশ কিংবা গোয়েন্দা শরণাপন্ন হয়, বুঝলে কি না? ঠিক আছে রাখাল বাবু, আপনি আমার কথা মতন একটু খোঁজ খবর শুরু করে দিন। আর যদি আমি নাও থাকি তাহলে একটা চিঠি দিয়ে দেবেন, কেমন? কিন্তু ব্যোমকেশবাবু, আপনি কই যাবেন? আমাকে তো কিছু জানালেন না। আমাকে একবার স্পট ভিজিট করতে হবে, তবে আমি যে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী সেই পরিচয় দেব না। দরকার হলে ছদ্মবেশ গ্রহণ করব। এই কালো মুখোশের রহস্যের উদ্ঘাটন করতেই হবে আমায়। ব্যোমকেশ আর রাখালবাবুর মধ্যে আরও ঘণ্টাখানেক মতো কথা হলো। ঘড়িতে যখন 8টার ঘণ্টা বাজলো, সেই সময় রাখালবাবু উঠে দাঁড়ালেন। তারপরে বললেন, ঠিক আছে ব্যোমকেশবাবু, আপনি সঠিক সময় খোঁজ খবর সব পেয়ে যাবেন। রাখালবাবু চলে গেলে ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, অজিত, তুমি তোমার ব্যাগপত্র সব গুছিয়ে নাও, আমাদের কালকেই বেরোতে হবে। আমাদের এইবারের গন্তব্যস্থল হলো বর্ধমান জেলা, যেইখানে খুনটা হয়েছিল। কিন্তু ওইখানে থাকবো কোথায়? হোটেলে উঠবে নাকি? হ্যাঁ, সে তো প্রতিটা জায়গায় গেলেই উঠতে হয়, কিন্তু এইবার আমার পরিকল্পনা একটু অন্যরকম। তাই আমার জায়গা নির্বাচন করে নেওয়া হয়ে গিয়েছে অনেক আগেই। আমি আর কোনো কথা বললাম না, কেননা আমাকে ব্যোমকেশ নিজে থেকে যে আর কিছুই বলবে না সেটা আমি আগে থেকেই জানি। দেখি সে যা বলে যাচ্ছে সেগুলোই করে যাই। কদিন থাকতে হবে সেই সম্বন্ধে আমার কিছু জানা নেই। আর ভেবেছি বর্ধমান একটা সুন্দর জায়গা, সেখানে দুপুরের দিকে উপন্যাস লেখার কাজগুলো বরং করে নেব। আর এই দিকে রহস্য রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে সে তো বুঝতেই পারছি, কিন্তু পাছে আবার কেউ আমাদের পরিকল্পনা জেনে ফেলে সেই নিয়েও বেশ চিন্তায় আছি। ব্যোমকেশ তার ঠোঁটের ওপর আঙুল রেখে আমাকে একেবারে স্পিকটি নট থাকার নির্দেশ দিয়েছে। আমার ব্যাগ গুছিয়ে নেওয়া হয়েই গিয়েছিল, কিন্তু ব্যোমকেশের ঘরে গিয়ে দেখলাম সে নিজের শোয়ার ঘরে বসে আছে, আর ব্যোমকেশ একটা চেয়ারে বসে পরম তৃপ্তিতে তার সিগারেট সেবন করছে। ব্যাগ গুছিয়ে নেওয়ার পর ব্যোমকেশ এইবার তার পড়ার ঘরে উঠে এলো, আর কোনো একটা বইয়ের থেকে একটা ছোট্ট চাবি বের করে একটা ড্রয়ার থেকে বের করলো একটা পিস্তল, আর সেটা পরিষ্কার করে চালান করলো নিজের ব্যাগের ভেতর। এই জিনিসটার প্রতি আমি বেশ জানি। কোনো অভিযানে যাওয়ার আগে ব্যোমকেশ এটা নিজের সাথে নেবেই। যদিও তার বুদ্ধিমত্তার গায়ের জোর অসীম, সেগুলো দিয়েই সে যে কাউকে পরাস্ত করতে সক্ষম, কিন্তু তবু বিশেষ মুহূর্ত উপস্থিত না হলে ব্যোমকেশ পিস্তল ব্যবহার করে না। ঠিক ওই সময়ই একটা কাণ্ড ঘটল, যেটা আমাদের কাছে ছিল একেবারেই অপ্রত্যাশিত। হঠাৎ করে তীব্র একটা কাঁচ ভাঙার শব্দ পেলাম, আর বৈঠকখানার ঘর থেকে ভেসে এলো আর্তনাদমূলক শব্দ। ব্যোমকেশ আর আমি দুজনেই বৈঠকখানার ঘরে এসে দেখি যে আমাদের বসার ঘরের একটা সারসির কাজ ভেঙে গিয়েছে, আর নিচে ইতস্তত ছড়িয়ে রয়েছে কাঁচের টুকরো। কিন্তু সামনে পুটিরাম জড়ভরদের মতো দাঁড়িয়ে আছে, তার হাতে ধরা চায়ের ট্রে, যেটার উপর আধ খাওয়া পেয়ালাগুলো রাখা। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, কি হয়েছে পুটিরাম? তুমি ওইভাবে চিৎকার করে উঠলে কেন? কিন্তু পুটিরাম স্থির নিশ্চলভাবে তাকিয়ে আছে জানলার দিকে। ব্যোমকেশের ক্রমেই ধৈর্যচ্যুতি হচ্ছিল, সেইবার ধমকের সুরে একই কথা জিজ্ঞেস করলো। পুটিরাম অনেক কষ্টে নিজেকে সম্পূর্ণ ধাতস্থ করে বলল, বাবু, দেখলাম একটা কালো ছায়া ওই ওই জানলার পাশেই। আমি টেবিলটা পরিষ্কার করার জন্য বৈঠকখানার ঘরে এসেছিলাম, কিন্তু সেইখানে এসে যেই ট্রেটা তুলতে গেছি ওই সময় ঘটলো কাণ্ডটা। তীব্র একটা কাঁচ ভাঙার শব্দ হলো, আর সেই সাথেই আমার দিকে একটা পাথর ছুটে এলো। আমি ভাগ্যিস মাথা নিচু করেছিলাম, নইলে আমার লেগে যেত। আমি সামনে তাকিয়ে দেখি যে একটা কালো মুখোশ পরা কে যেন সরে গেল অন্ধকারের মধ্যে, আর তাকে দেখা গেল না। ব্যোমকেশের কথা না বাড়িয়ে পুটিরাম থেকে অদূরে পড়ে থাকা একটা কি দেখে যেন এগিয়ে গেল সেই দিকে, তারপর নিচু হয়ে তুলে নিল পাথরের টুকরোটা। অবশ্য সেইটার সাথে লেপ্টে রয়েছে একটা হলদে রঙের চিরকুট জাতীয় কাগজ। সেটা মেলে ধরতেই ব্যোমকেশ দেখল যে তাতে ক্ষুদ্র হরফে বাংলায় লেখা,
ওয়েলকাম টু বর্ধমান, তোর মৃত্যু অপেক্ষা করছে। ব্যোমকেশ ওই চিরকুটটা পড়ার সাথে সাথেই আমার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলো। বিস্ফারিত দৃষ্টি মেলে আমি ব্যোমকেশের দিকে তাকালাম। আমার মুখের এই অভিব্যক্তি দেখে ব্যোমকেশ গম্ভীর মুখে বলল, কেউ হয়তো আমাদের গুপ্ত অভিসন্ধি জেনে গিয়েছে, আর তাই এটা দিয়েছে জানিয়ে দিতে যে আমরা তাদের নজরের বাইরে নই। কিন্তু এরপর কি হবে ব্যোমকেশ? আমরা চলে যাওয়ার পর তো বৌঠান আর পুটিরাম দুজনেই এখানে একা থাকবে। তাহলে? না অজিত, আমাদের বাড়ির ওপরে কোনো আক্রমণ ধেয়ে আসবে না, কেননা আমার মনে হচ্ছে যে শত্রুতা আমাদের সাথে নয়, কেউ হয়তো কুটিল খেলায় লিপ্ত হয়েছে। আমাদেরকে কেস থেকে সরিয়ে দিয়ে তারপর হত্যা করে তার অভিসন্ধি। রাখালবাবু যদি সংবাদটা না দেন তাহলে আমার কোনো কিছুই করার নেই। ঠিক ওই সময় ফোনটা উঠল বেজে। ব্যোমকেশ দৌড়ে টেলিফোনের কাছে গিয়ে ফোনটা তুলতেই ওই পাশ থেকে কেউ বলে উঠল, হ্যালো ব্যোমকেশ বাবু, রাখাল বলছি। আমি সংবাদ নিয়েছি, আপনার ওই ঠিকানায় সত্যিই একজন থাকে, আর শুধু তাই নয়, তার ওই হোটেলের দিকে জনাচারেক সন্দেহভাজন ব্যক্তিকে ঘুরতে দেখেছি। আমরা অবশ্য গুপ্তচর পাঠিয়ে দিয়েছি, ওরা প্রতিক্ষণে কারোর সাথে যোগাযোগ করে তারপর কাজ করে। কার সাথে যোগাযোগ করে সেটা কি জানা সম্ভব হয়েছে? সেইটা জানা এখনো সম্ভব হয়নি, কিন্তু আমাদের এক গুপ্তচর জানিয়েছে যে তারা কালো মুখোশের লোক আর সম্বোধন করে স্যার বলে। ঠিক আছে, আপনি খোঁজ খবর রাখুন, আর শুধু তাই নয়, ওই লোকটির যাতে কোনো ক্ষতি না হয় সেটাও দেখবেন। আর হ্যাঁ, আমাদের এখানে একটু পুলিশি পাহারার ব্যবস্থা করতে হবে। যে কদিন আমি আর অজিত বাড়ি ফিরছি না ততদিন। রাখালবাবু কেমন যেন অবাক হলেন। তার কণ্ঠ চিরে বেরিয়ে এলো, বলছেন কি ব্যোমকেশ বাবু, সত্যান্বেষীর বাড়িতে পাহারা? ব্যোমকেশ ফোনেই আদ্যপ্রান্ত বলল। তারপর ফোন রেখে দিয়ে বৈঠকখানাতেই বহুক্ষণ বসে রইল। রাত্রি ক্রমেই গভীর হলো, কিন্তু তার সেই দিকে কোনো খেয়াল নেই। সিগারেটের ছায়াদানিতে একের পর এক সিগারেটের ছাইয়ে স্তূপীকৃত হলো। যাই হোক, আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন অনেক সকালে ঘুম থেকে উঠে শুনলাম যে ব্যোমকেশ নেই, সে অনেক সকালেই নাকি বেরিয়ে পড়েছে। আমি কিছুটা ক্রুদ্ধ হচ্ছিলাম, কিন্তু একটা চিঠি টেলিফোন বইয়ের মধ্যে খুঁজে পেলাম। সেখানে ব্যোমকেশ লিখেছে, অজিত, কালকে রাতে ভাবলাম যে আমাদের দুজনের একসঙ্গে যাওয়াটা ঠিক নয়। আমি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, তুমি পারলে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো, কিন্তু হুলিয়া বদল করে নিতে হবে। আমার ঘরেই দেখতে পাবে তোমার পরনের পরিধেয় কিছু বস্ত্র আমি নির্বাচন করেই রেখেছি, ওইগুলো পরে তারপর চলে আসো। আর আমার নাম আজ থেকে ব্যোমকেশ নয়, আমার নাম রতন, আর তোমার নাম কার্তিক। এই ছদ্মনামেই কিন্তু দুজন দুজনকে ডাকতে হবে। প্রকৃত পরিচয় গুপ্ত রাখাটা খুবই দরকার। চিঠিতে আর কিছুই লেখা নেই। আমার বেশ কৌতূহল হচ্ছিল, তাহলে সত্যিই কি আমরা বর্ধমান যাচ্ছি? হবে হয়তো। সে যাই হোক, নিজের ছদ্মবেশ ধারণ করলাম আর যথারীতি ট্রাম রাস্তায় দাঁড়িয়ে হাওড়াগামী ট্রামের দিকে চেয়ে রইলাম। ব্যস্ত কলকাতা শহরের বুকের ওপর দিয়ে হনহনিয়ে ট্রাম গড়িয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো আদেও হাওড়া যাওয়ার নয়। ফুটপাতে দাঁড়িয়েই বেশ চিন্তামগ্ন হয়ে পড়েছিলাম। ওই সময় আচমকা আমার কাঁধে কার যেন একটা হাত পড়ল। আমি লাফিয়ে উঠলাম। আমার ফিরে তাকাবার আগেই পেছন থেকে সম্পূর্ণ পরিচিত কণ্ঠে কেউ বলে উঠল, ও হে কার্তিক, একা কই চললে? একবার পিছন ফিরে তাকাও হে। আমার পেছন ফিরে তাকাতেই চমক লাগলো। আরে, এই ব্যক্তিকে কোথাও দেখেছি বলে তো মনে পড়ছে না। আমি এইবার দেখলাম, হ্যাঁ, এই তো ব্যোমকেশের মুখের সাথে তার আশ্চর্য মুখের মিল আছে বটে। সেই হাসি, সেই বুদ্ধিদীপ্ততা দেখা যাচ্ছে। এইবার আমার আর কোনো সন্দেহ রইল না যে এই হচ্ছে ব্যোমকেশ। সে পরে আছে একটা বেশ দামি পাঞ্জাবি, আর পরনে ধুতিটা চমক লাগিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, চুলের মধ্যে নতুনত্ব আছে। হাতের সবকটা আঙুল প্রায় আংটি দিয়ে ভরা। চোখের চশমাটা অন্য ধাঁচে, মুখে দাড়ি। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে সম্পূর্ণ মারোয়ারি শেঠের মতো বলল, কাহা চললে বাবু? এইদিকে আমার কাজও আছে, আর চলে আসেন চলে আসেন। কি আমাকে চিনতে পারছেন তো? হাত পাতুন দিকি। ইয়ে হলো দিশি পান, খাবেন নাকি বাবু?
আমি ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। সে আমাকে চোখের ইশারায় তার পেছনে অনুসরণ করতে বলল। তারপর পথের ওপর অনেকটা চলার সময় আমাদের মধ্যে কোনো কথা হলো না। একটা গলি অদূরেই চলে গিয়েছে। সেখানে এসে ব্যোমকেশ নিজের আসল পরিচয় দিয়ে বলল, ইয়ে অজিত, ছদ্মবেশী অভিনয় কেমন করলাম? হ্যাঁ, আর কথা বলার ধরনটাই বা কেমন ছিল বলো দেখিনি। আমি আমার কবজিতে ঘড়ির দিকে চাইলাম, তারপর বললাম, কিন্তু আমাদের যে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তুমি কি যাবে না ট্রেন ধরতে? ট্রেন মিস করলে যে টিকিটের টাকাটা নষ্ট হবে খামোখা। আরে না না, এই দেখো আমি বর্ধমানের টিকিট কাটিনি, কেটেছি প্ল্যাটফর্ম টিকিট। তুমি আসো আমার সাথে, তারপর তোমাকে আমি সব কিছুই বলছি। তারপর ব্যোমকেশ আমাকে নিজে একটা হোটেলের দিকে নিয়ে গেল। কলকাতার বুকে এমন অনেক হোটেল আছে, ফলেই ওই হোটেলটার মধ্যে তেমন কিছু বিশেষত্ব দেখতে পেলাম না। ব্যোমকেশ আমাকে বলল, এই যে হোটেলটা দেখছো, এইখানেই আছে আমাদের মক্কেল শ্রী অমিত দাস। সে আজকেই খুন হবে বলে আমি সংবাদ পেয়েছি। আসল খেলা শুরু হবে আর কয়েক ঘন্টা পরেই। আর এই হোটেল থেকেই অমিত দাস বেরিয়ে আসবেন, আর তাকেই আমাদেরকে ফলো করতে হবে। অর্থাৎ সে বেরিয়ে আসার পরই অন্য কোনো জায়গায় খুন হতে পারে। এইমাত্র যে বললে তুমি এইখানেই খুন হবে, আবার বলছো কিনা অন্য কোনো জায়গাতে খুন হবে। ব্যোমকেশ, তোমার কথা তো আমার কিছুই বোধগম্য হচ্ছে না ভাই। দয়া করে সম্পূর্ণটা খুলে বলবে? আর শোনো হে, তোমাকে একটা কথা মনে করিয়ে দিই। ওই যে ভদ্রলোক এলেন, তিনি তো আমাদেরকে বলেছিলেন যে তার নামে যে মিথ্যে খুনের কলঙ্কটা লেগেছে সেটা মুছে ফেলার জন্য। আসলে উনি তো দায়ী নন, আমরা তো সেই কারণে যাচ্ছিলাম ওইখানে, তাই নয় কি? কিন্তু তুমি যে এইখানে এলে। ব্যোমকেশ ঠোঁটের ওপর আঙুল রেখে আমাকে চুপ থাকার ইঙ্গিত দিল, আর ওই হোটেলের দিকে নজর দিল। আমরা বেশ স্বাচ্ছন্দ্যেই দাঁড়িয়েছিলাম। যে বেশভূষা আমরা পরেছি তাতে খুব ভালো করে না দেখলে আমাদের চেনার কোনো উপায় নেই। ব্যোমকেশ প্রতি মুহূর্তে জানলার দিকে তাকিয়ে দেখছিল। জানালাটা 3 তলায়। আমি দেখলাম যে সত্যিই তাই, ওই জানলার ধারে আমাদের সেই মক্কেল, আর অপর দিকে যে ঝোপটা আছে সেইখানে উঁকি মেরে আছে একজন সন্দেহজনক ব্যক্তি। হ্যাঁ, তার পরনে দিনের বেলাতেও একটা কালো রঙের মুখোশ। আমি ভেবে পেলাম না যে কলকাতায় দিনের বেলায় ওই ব্যক্তি কিভাবে ছদ্মবেশ ধারণ করে আছে। আর শুধু তাই নয়, ওইভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। ব্যোমকেশ আমার হাত ধরে ওই ঝোপের কাছে এগিয়ে নিয়ে চলল। আমি তার হাত ধরে চেপে মৃদু কণ্ঠে বললাম, আরে ভাই, করছোটা কি? ওরা আমাদের চিনতে পারবে না। আমাদের ওদের ডেরাটা চিনে রাখা দরকার। ডেরা চিনে ফেলতে পারলে আমরা অতি সহজেই ওই গুন্ডাগুলোকেও ধরতে পারবো। তারপর যেই কাজের মূল কাণ্ডারি, তাকে খুঁজে পাওয়া অতীব সহজই হবে। ব্যোমকেশ সামনেই একটা ট্যাক্সির কাছে দাঁড়িয়ে পড়ল, আর ওই লোকটার দিকে তাকিয়ে রইল, কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিল না। সেই সন্দেহজনক লোকটাও আমাদের দেখতে লাগলো। ব্যোমকেশ আর আমি যে তার পানে আর চোখে তাকিয়ে আছি সেইটা সে বুঝতে পারল না। আমাদের দাঁড়িয়ে থাকার ভঙ্গি অনেকটা কারোর জন্য অপেক্ষা করছি এমন। কিছুক্ষণ পরেই একটা কালো রঙের গাড়ি এলো সেই ঝোপটার কাছে। ওই ঝোপটার কাছে আত্মগোপন করে থাকা লোকটা উঠে পড়ল, কিন্তু ওঠার আগেই সে তার দলের এক সঙ্গীর সাথে কথা বলছিল। ওই কথাগুলো আমাদের কানে এসে পৌঁছলো। গাড়ির ড্রাইভার এসে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, এই ব্যোমকেশ বক্সি নাকি তার সহকারীকে নিয়ে ওইখানেই গেছে? পাক্কা খবর? এইবার আমাদের এইখানকার কাজ শুরু করতে হবে। ওই অমিতকে কিছুতেই ছাড়বো না। বেটা আমাদের সব কিছু পুলিশকে বলে দিতে পারে। ওর মাটাকে খুন করা হয়ে গেছে, ও বুড়ি আর বেঁচে নেই। শুধু এইবার একে শেষ করতে পারলেই কেল্লা ফতে। দ্বিতীয় মুখোশ পরা ব্যক্তিটি কিছুই প্রত্যুত্তর করল না, শুধু চেয়ে রইল ওপরে সেই জানলার দিকে। আর সেই সময় আমরা দেখলাম অমিতবাবু জানলা থেকে সরে গেলেন। আমরা যে ওদের একদম কাছ ঘেঁষেই দাঁড়িয়ে আছি সেই সংবাদ ওরা পেলই না। গাড়ি হাঁকিয়ে চলে গেল অনেক দূরে। আমরা তাদের পিছুনি না। গাড়ির পেছনে কোনো নাম্বার প্লেট নেই। ব্যোমকেশ বলল, দুষ্কৃতীরা আগে থেকে ওই গাড়ির নাম্বার প্লেট সরিয়ে রেখেছে, আর এইটা তাদের নিজেদের গাড়ি নয়। অন্য কারুর ভাড়া করা গাড়িও যদি হতো তাহলেও যে ধরাটা সহজই হতো, কিন্তু তবুও আমাদের তাদের ডেরাটাকে অনুসন্ধান করে রাখা দরকার। তাহলে চলো। ট্যাক্সি করে তাদের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে চলতে শুরু করলাম। ট্যাক্সিটা ভাড়া নিয়েছিলাম, আর সেইটা চালিয়ে নিয়ে যাচ্ছিল একজন কনস্টেবল। সবকিছুই ব্যোমকেশের পরিকল্পনা মাফিকই হচ্ছিল।
অনেকটা চলার পর হ্যারিসন রোড ছাড়িয়ে আমরা যখন একটা নির্জন গলির দিকে পৌঁছলাম, বেশিরভাগ জায়গাগুলোয় চীনা হরফে লেখা আছে। বুঝলাম এই পাড়াটা চীনাদের উপনিবেশ। ব্যোমকেশ দেখল একটা ছোট্ট রেস্তোরাঁর বাইরে গিয়ে গাড়িটা থামল। এই রেস্তোরাঁটা এখন দিনের আলোয় ম্লান হয়ে আছে বটে, কিন্তু অন্ধকার ঘনিয়ে এলে শহরের নিকৃষ্টতম কাজের জন্যে, অর্থাৎ জুয়ার ঠেক এইখানেই বসে। এই কথাটা ব্যোমকেশ আমাকে অনেক আগেই জানিয়ে রেখেছিল। ব্যোমকেশ সামনে এগিয়ে গেল। একজন দ্বার প্রহরী এসে বলল, কাকে চাই বাবু? ব্যোমকেশ নিজের ভাষায় তাকে জিজ্ঞেস করলো যে খেলা কটা থেকে শুরু হয়, আরও কত কিনা জিজ্ঞেস করলো। তারপর সেইখান থেকে চলে গেল। আমরা এরপর সোজা হোটেলে অমিতবাবুর কাছে গিয়ে উঠলাম। অমিতবাবু আমাদের দেখে প্রায় অবাক হলেন, কেননা এমন ছদ্মবেশে আমাদের উনি আগে কখনো দেখেননি। ব্যোমকেশ বলল, দেখুন, আপনি এখান থেকে চলে যাবেন, পুলিশের গাড়ি করে নিজের বাড়ির পথে রওনা দেবেন। আমরা এই দিকটা সামলে দেবো, কোনো অসুবিধাই হবে না। আর আসল দোষীকে খুঁজে বের করে তাকে দিয়ে সত্যি কথা বলিয়ে জেনে নেব যে আসলে কে আপনার প্রাণ হরণ করতে চেয়েছিল। আর আসল মাথা বেরিয়ে এলে তো কোনো কথাই নেই। অমিতবাবু গ্লাসে থাকা জলটা এক নিঃশ্বাসে শেষ করলেন, তারপর অধীরভাবে অপেক্ষা করতে লাগলেন। আমরা আবার সন্ধ্যার দিকে আসবো বলে ওখান থেকে বেরিয়ে গেলাম। যাই হোক, ব্যোমকেশ আর আমি সন্ধ্যার দিকে এসে দেখলাম হোটেলের আশপাশ সন্ধ্যা হওয়ায় প্রায় সাথে সাথে নিশুতি হয়ে এসেছে। ল্যাম্পপোস্টের আলোগুলো ফিকে হয়ে গিয়েছে, আর ইতিমধ্যে একটা নিভেও গেল দপ করে। আমরা পা টিপে টিপে এগিয়ে গেলাম হোটেলের দিকে। আমার দিকে একবার ব্যোমকেশ তাকালো, তারপর সে নিজের পিস্তলটা বের করে দেখে নিল তাতে কটা গুলি ভর্তি আছে। এইবার ব্যোমকেশ দেখে শুনে তারপর বলল, অজিত, তুমি গিয়ে রুম নাম্বার 132-এর দরজা খুলে ঢুকে যাও। আর হ্যাঁ, ঢোকার আগে আমাদের ওই সাংকেতিক কথাটা মনে আছে তো? আমি নিঃশব্দে সম্মতিসূচক ঘাড় উঁচু নিচু করলাম। ব্যোমকেশ দরজার বাইরে দাঁড়ালো। হোটেলের রিসেপশনে কেউই দাঁড়িয়ে নেই। ছোট হোটেল যেহেতু, তাই তেমন একটা লোকও নেই। এইবার আমি উঠে গেলাম 3 তলায় অমিতবাবুর ঘরে, আর দরজার মুখে দাঁড়িয়ে দেখলাম শুনশান করিডোর। সেইখানে দাঁড়িয়ে আমি ওই নির্দিষ্ট সংখ্যক ঘরের দিকে এগিয়ে গিয়ে 3 বার টোকা দিলাম আর বললাম, হোটেল স্টাফ মারা গেছে। এইটাই ছিল সাংকেতিক শব্দ। দরজাটা খুলে গেল, কিন্তু আমার ধারণার বাইরে ছিল সবকিছু। দরজাটা খুলেই কে যেন আমাকে টেনে নিল অন্ধকারের মধ্যে, আর সেই সাথেই আমার ঘাড়ে মারল একটা রত্তা। আমি কাত হয়ে পড়লাম, আর সব থেকে বড় কথা হলো যে আমার মাথাটা ঘুরছিল। আমি অনুভব করলাম কে আমার হাত বাঁধছে, আর সেই সাথেই আমার কানের কাছে এসে মিহি সুরে বলে উঠল, তুই এইবার শেষ, তোকে অনেক কষ্ট করে ধরেছি, আর তোদের পরিকল্পনা কোনোদিনও সফল হবে না। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু টেনে হিচড়ে আমাকে ওরা নিয়ে চলল। আমার চোখে কিছুই দেখার উপায় নেই, চোখে একটা পট্টি বেঁধে দিয়েছে। আমি ভয় পেয়ে মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে, হে ঈশ্বর, আমাকে তুমি এই দুষ্কৃতির হাত থেকে রক্ষা করো। পেছনের সিঁড়ি দিয়ে নামার সময় একটা কাণ্ডও বেঁধে গেল। আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর আমার চোখ থেকে কিঞ্চিৎ কাপড়টা সরে গেল। বেশ হলো যে আমি এবারে দেখতে পারছিলাম। এবার দেখলাম যে ব্যোমকেশ সামনে দাঁড়িয়ে আছে, আর তার হাতে ধরা পিস্তল। সে এবারে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, অজিতকে ছেড়ে দে, নইলে এই গুলি দিয়ে তোদের সবাইকে শেষ করে দেবো। তোদের পালাবার সব পথই বন্ধ। এবার ব্যোমকেশ তার গলায় ঝুলতে থাকা একটা বাঁশি বাজিয়ে দিল, আর কয়েকজোড়া পুলিশের কর্মী পাশের বন্ধ কামরার দরজা খুলে বেরিয়ে এলো। প্রত্যেকের হাতেই ধরা আছে একটা করে পিস্তল। 32 জন পুলিশ আর দুষ্কৃতী মাত্র 6 জন। ওরা এইবার স্যারেন্ডার করল। ব্যোমকেশ আমার বাঁধন খুলে দিল, তারপর বলল, কই গেল মৃতদেহটা? তোরা তো খুন করে ফেলেছিলিস, তাই না? আমি এই অবস্থাতেও কিছুই বুঝতে পারলাম না কাকে খুন করার কথা বলছে ব্যোমকেশ। ব্যোমকেশের কথার উত্তরে একজন মুখোশধারী সেই ঘরটায় নিয়ে গেল যেখানে অমিতবাবু ঘর নিয়েছিলেন। দারোগাবাবুকে ফোন করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই ব্যোমকেশ নিচে ছুটে গেল। সেখানে ফোনটা বেজে উঠেছে। একজন হোটেল স্টাফ পালিয়ে যাচ্ছিল, কিন্তু তাকেও ব্যোমকেশ ধরল, আর পুলিশের জিম্মায় দিয়ে রিসেপশনের ফোনটা ধরল। দারোগা রাখালবাবু ফোন করেছে।
উনি বললেন, ব্যোমকেশ বাবু, এদিকে প্ল্যান সফল হয়েছে। কালো মুখোশের প্রধান পান্ডা ধরা পড়েছে জুয়ার আড্ডায়। প্রধান পান্ডার নাম আসলে নীলরতন, সেই এই কালো মুখোশের পান্ডা। একে লাগিয়ে এই অমিত বাবুর দোকানের সেই কর্মী, ওই যার কথা সে বলেছিল। আমরা অতি সত্বরই পৌঁছে যাই হোটেলে। আর ব্যোমকেশ বাবু, আমরা হঠাৎ করে পৌঁছে যাবার দরুন ওই নীলরতন কোনো কুল কিনারা পায়নি। খানিকটা ধমক দিতেই সে সব সত্য কথা বলে দিয়েছে। ব্যোমকেশ দেখলাম খুশি হলো। সে ওই ফোনটা রাখার পরে বলে উঠল হোটেল স্টাফকে, বল, তুই আমাদের সব পরিকল্পনা ফাঁস করে দিয়েছিস কি, তাই তো? হোটেল স্টাফটা কেঁপে উঠল। তারপর ঘাড় নেড়ে এক প্রকার কাঁদো কাঁদো কণ্ঠেই বলে উঠল, আগে আমাকে যে প্রাণের হুমকি দিয়েছিল আর আমাকে বেশ কিছু টাকাও দেবে বলেছিল, তাই আমি জানা কথাগুলো ওই দুষ্কৃতির সামনে বলে ফেলি। আর আপনাদের আসার খানিক আগে হোটেলে ঢুকে ডুপ্লিকেট চাবি চায় 132-এর। ফলেই ওই চাবিটা আমি দিয়ে দিই। তারপর কি হয়েছিল বা আমার জানা নেই। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলে উঠল, তারপর আর কি অজিত, আমাদের মক্কেলকে তো আমরা আগেই সাবধানে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এই ক্রিমিনালরা আমাদের জন্যই ওত পেতে বসে থাকে। আর অজিত, তুমি যেই প্রবেশ করলে অমনি তোমাকে বেঁধে ফেলে তারপর খুন করার ওরা চেষ্টা করলো। নেহাত আমি শব্দটা শুনতে পেয়েছিলাম। অজিত, তুমি ওদের সাথে ধস্তাধস্তি করার সময় একটা চীনা মাটির ফুলদানি ভেঙে ফেলেছিলে। ফলেই ওই শব্দটা আমার কানে এসে প্রবেশ করার দরুনই আমিও চলে আসি। ব্যোমকেশ কথা শেষ করে হোটেলের বাইরে বেরিয়ে এসে একটা সিগারেট ধরালো। আর ব্যোমকেশের সাথে আমিও বাইরে বেরিয়ে এসে দেখি যে হোটেল চত্বর ঘিরে পুলিশে পুলিশে ছয়লা। তাই রাখালবাবুও চলে আসেন খানিকক্ষণের মধ্যে। ব্যোমকেশ বলে ওঠে, রাখালবাবু, ভিতরেই আপনার খনি আর অন্যান্য দলও আছে, তাদের এইবার ধরুন গিয়ে। আমি বরং চলি। আর হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাড়ি ফেরার সময় আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, তুমি জানলে কি করে যে ওই নীলরতন বাবু এই কালো মুখোশ? ব্যোমকেশ আমার মনের দণ্ড ঘুচিয়ে বলল, এই কাজ সম্পূর্ণভাবে করেছে অমিতবাবুর সেই কর্মীটি যে তাকে সত্যনারায়ণ পুজোর সময় ডেকে বিষ মেশানো খাবার খাইয়ে তাকে মৃত্যুর স্বাদ দিতে চেয়েছিলেন। কিন্তু পরমায়ুর জোরে তিনি বেঁচে গেলেন। তাই দ্বিতীয় পন্থা হিসাবে সে সুপারি কিলারকে তাকে হত্যা করার জন্য নিযুক্ত করেন। কিন্তু তার আগেও ওই কালো মুখোশকে দিয়ে তার অতীব পুরাতন আর বিশ্বস্ত কর্মীকে খুন করিয়ে তার জমির পাশেই ফেলে রাখে লাশটা। আর তার আগেও লুকিয়ে অমিতবাবুর এই ভোজালিটাকে চুরি করেছিল সেই কর্মী। খুনের পর সেটা তার ঘরের জানালার ফাঁক গলিয়ে সেটা ফেলে আসে, যাতে পুলিশ তাকেই সন্দেহ করে আর খুনের দায়ে ফাঁসিও হয়ে যায় তার। কিন্তু পঞ্চায়েত প্রধান সেই আশায় জল ঢেলে দিলেন। বেল করিয়ে তাকে কিছু সময়ের জন্য মুক্ত করিয়ে বাড়ি ফিরিয়ে আনেন। যখন এসবে কিছুই হলো না, তখন কালো মুখোশের গুন্ডা তাকে খুন করতে যায়। আর অমিতবাবু প্রাণ নিয়ে বাড়ি থেকে পালিয়ে সে আমার শরণাপন্নও হন। এটা আমার অনুমান ছিল, কিন্তু দেখছি এখন সত্যি বলেই প্রমাণিত হচ্ছে। নীলরতন বাবু ওরফে কালো মুখোশ নিজেই সবকিছু স্বীকার করেছেন। আসলে এইরকম একটা ঘটনা সম্প্রতি আমি রেডিওতেই শুনেছি। সেখানেই একইভাবে খুন করার প্রচেষ্টাও আছে। কিন্তু আমার সমস্ত পরিকল্পনা জল করে দিল ওই হোটেল স্টাফটা। যদি সে কিছু না করতো তাহলে হয়তো এত কিছু ঘটতো না। আর কালো মুখোশের লোকেরাও তার মাকেও হত্যা করেছে এটা শুনেছি। সত্যি, মানুষ যে কতটা নৃশংস হতে পারে সেটাই অপরাধ জগতে না এলে জানতেই পারতাম না। বৃদ্ধ মহিলাটার কোনো দোষই ছিল না। শেষ বয়সে যে এইভাবে তার মৃত্যু লেখা আছে সেটা কেই বা জানতো বলো অজিত? নিয়তি, বুঝলে, নিয়তি। সবই নিয়তির লেখন। নইলে বলেছে কেন যে নিয়তির লেখন খণ্ডাবে কে? ব্যোমকেশের কথা শুনে আমি বিস্ময়ে অভিভূত হয়ে রইলাম।